এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলছে কিন্তু বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান শোনা যাচ্ছে নাকি মে মাসের 1 তারিখ অবধি খেলবে চেন্নাইয়ের হয়ে, তারপর কিন্তু জিম্বাবুয়ে ফিরে আসবে, মানে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলার জন্য বাংলাদেশ ফিরে আসবে। সেখানে মনে হয় খেলানো হবে, তাকে রেস্ট দেওয়া হবে না, তাও খেলানো হবে, এটাই শোনা যাচ্ছে। আগে শোনা যাচ্ছিল রেস্ট দেওয়া হবে, এখন শোনা যাচ্ছে খেলানো হবে। বাংলাদেশ সফরে সাকিব আল হাসানও খেলবে, মানে বাংলাদেশের হয়ে সে মানে জিম্বাবুয়ের বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচগুলো হবে। আর ধোনি কী টিপস দিয়েছে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। কী সাহায্য করেছিল, কী বলেছিল ধোনিকে মুস্তাফিজুর রহমান, সেগুলো সব শেয়ার করেছেন, কী বলেছেন সেটাই বলবো। মাহি ভাই ধোনি ব্রাভো ডেথ ওভারে ফিল্ডিং সেট আপ নিয়ে কিছু টিপস দিয়েছিল। এই ছোট ছোট জিনিসগুলো আমার খুব কাজে লেগেছে। মাহি ভাইয়ের মাঠের বাইরে বেশি কথা হয় না, উনি নিজেই এসে বলেন বোলিং কেমন হলে ভালো হতো। আর অন্য যে কোনো টুর্নামেন্টের চেয়ে আইপিএলে বড় বড় তারকারা থাকে, এখানে যদি আমি সফল হই অন্য যে কোনো জায়গায় ভালো খেলা সহজ হবে, এমনটাই বলেছেন বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান এই আইপিএল খেলা সম্পর্কে। এবং মানে এটাও আর কি বলতে মানে জালালেই উনি যে কথাটাই বলেছিল, হাস্যকর কথা, যে মুস্তাফিজুরের আইপিএল থেকে কিছু শেখার নেই, এই প্রশ্নের জবাবে এটা বলাই যেতে পারে। মানে আর মুস্তাফিজুর রহমান প্রথম দিকে যতটা ভালো বল করছিল, শেষ দিকে কিন্তু অতটা ভালো বল করতে পারেনি। তার কারণ স্লো পিচে ভালো বল করতে পারছিল, কিন্তু পরের দিকে পারছিল না। আর মার্কাস স্টোইনিসের বিরুদ্ধে সেই সময় যে কোনো বোলারের পক্ষেই বল করা খুবই কঠিন ছিল। আর জাদেজা যদি সেই ম্যাচে উইকেট পাতো, জাদেজাই একমাত্র স্টোইনিসকে আউট করতে পারতো। তার কারণ বাঁহাতি অর্থোডক্স বোলার, ডানহাতি ব্যাটসম্যান যখন সেট হয়ে যায় তখন কিন্তু বাঁহাতি অর্থোডক্স বোলারই কিন্তু উইকেট নেয়, ভালো বল করতে পারে, তাছাড়া কিন্তু ভালো বল করা সম্ভব হয় না। তার কারণ কি? তার কারণ মানে বল করা একটু অসুবিধা হয়ে যায়। আর যদি বাঁহাতি মানে বাঁহাতি অর্থোডক্স বোলার থাকে তখন বলটা অ্যাঙ্গেল করে আসে ভেতরে, যেমন সাকিব আল হাসানের বলটা আসে, তার বলটা খেলতে অসুবিধা হয়। সাকিব তো অনেকটা একটু অন্যরকমভাবে বল করে, আর অর্থোডক্স বোলার একটু অন্যরকমভাবে বল করে। মানে সাকিব একটু অনেকটা জায়গা জুড়ে একটু উইকেট টু উইকেট বোলিং করতে ভালোবাসে। আর জাদেজা অতটা উইকেট টু উইকেট বল করে না, মাঝে মাঝে একটু অন্য ধরনেরও বল করে। আর উইকেট টু উইকেট যে বোলিং করে সেটা পুরো সাকিব আল হাসান। এই জন্য টি-20 ক্রিকেটে এতটা সফল সাকিব আল হাসান। এর আগে যখন 2021 সালে আইপিএলে সাকিব আল হাসানকে দিয়ে প্রথম ওভার বোলিং দেওয়া হতো, বেশিরভাগ ম্যাচেই প্রথম শুরু করেছে সাকিব আল হাসান বোলিং। কোনো ম্যাচে উইকেট পেত, কোনো ম্যাচে পাওয়ার প্লেতে উইকেট পেত না, তবে শুরুটা মোটামুটি ভালোই করতো সাকিব আল হাসান। এবং সেই জন্য ইয়ন মর্গান তখন কলকাতার অধিনায়ক ছিল, তখন কিন্তু প্রথম দিক দিয়ে এসে শুরু করতো, মানে ভালো খেলতেও বটে। আর সাকিব আল হাসান তখন তো অ্যান্দ্রে রাসেল খেলতে পারেনি, অ্যান্দ্রে রাসেল অফ ফর্মে ছিল, খেলতেও পারতো না। অ্যান্দ্রে রাসেলকে বসিয়ে রেখে সাকিব আল হাসানকে খেলানো হতো, নারিন ও বোধহয় একসাথে খেলতো, নারিন সাকিব দুজনে একসাথে বল করতো। তার সাথে কে ছিল, তার সাথে বরুণ চক্রবর্তী ছিল। সেই জন্য স্পিন অ্যাটাকটা কিন্তু কলকাতার সেই সময় আরও বেশি শক্তিশালী ছিল এখনের তুলনায়। এখন বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ রয়েছে, কিন্তু আগে আরও বেটার ছিল। সুনীল নারায়ণ তখন মানে ব্যাটিং একেবারে করতে পারতো না, বোলিংটা মোটামুটি তাও করে দিত, বোলিংটা উইকেট টুকটাক নিত ঠিকঠাক। সাকিব আল হাসানও ব্যাটিংটাও করে দিতে পারতো প্রয়োজনে। আর সাকিব তো নামতো শেষে নেমে আর কি ব্যাটিংটা করবে, একদম শেষের দিকে নামতো সাকিব। আর বাংলাদেশের ওই যখন খেলতো তখন কিন্তু অনেক আগে নামতো, মানে মাঝে মাঝে আগে নামতো, আবার পরেও নেমেছে সাকিব আল হাসান। আর মুস্তাফিজুর রহমান দেখা যাক সব পুরোটা আইপিএল খেলে নাকি, তবে শোনা যাচ্ছে নাকি পুরো আইপিএল খেলবে না। তবে চেন্নাইয়ের যে কোচ স্টিভেন ফ্লেমিং, সে চায় নাকি তো মানে মুস্তাফিজুর ভালো বোলার, মুস্তাফিজকে পুরো খেলাতে, কিন্তু খেলতে পারবে না। তবে চেন্নাইয়ের হয়ে আমি মনে করি একটু বেশি গুরুত্বটা পেয়েছে, এইবার গুরুত্ব পেয়েছিল। আর হায়দ্রাবাদ গুরুত্ব দিয়েছিল 2016 সালে, যার কারণে ইমার্জিং প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ড জিততে পেরেছিল এই মুস্তাফিজুর রহমান। সেইবার বোলিংটা বেশি ভালো করেছিল, তখন মানে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, মানে অসাধারণ বল করতো তখন, এখনের থেকে অনেক বেটার। এখন অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে কিছু, কিন্তু মার খায় প্রচণ্ড, মাঝে মাঝে মার খেয়ে যায়। জানি না টি-20 ওয়ার্ল্ড কাপে কীরকম বল করবে, দেখা যাক। স্লো পিচে সাকসেসফুল মুস্তাফিজুর রহমান। এই ভিডিওতে এটাও জানিয়ে দিচ্ছি যে আজকে ম্যাচ রয়েছে কিন্তু পাঞ্জাব বনাম কলকাতার মধ্যে, সন্ধ্যে 7:30 থেকে কলকাতায় হবে, কলকাতার ইডেন গার্ডেনে। এবং আজকের ম্যাচে কলকাতার একাদশে একটাই হয়তো সম্ভবত পরিবর্তন হতে পারে, আর ইম্প্যাক্ট প্লেয়ার একটা পরিবর্তন হতে পারে। ইম্প্যাক্ট প্লেয়ার আগের ম্যাচে আমরা দেখেছিলাম সুভাষ শর্মাকে খেলানো হয়েছিল, সুভাষ শর্মা সেইভাবে সফল হয়নি, প্রচণ্ড মার খেয়ে গেছিলো, খারাপ লাইন লেন্থে বল করেছিল। মানে আগের বছর যেরকম সুভাষ শর্মা একটু ভালো বল করেছিল, এইবার সুভাষ শর্মা অতটা ভালো বল করতে পারেনি। তবে এইবারের আইপিএলে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে
হেনরি ক্লাসেনের যে ক্যাচটা ধরেছিল সুয়েশ শর্মা, ওইটা একেবারে সেরা ক্যাচ ছিল, সেরা, মানে এইবারের আইপিএলের সেরা ক্যাচের মধ্যে ওটা থাকবে। এবং ওই ক্যাচটা তো ভালো ধরেছিল, ওই একটাই কাজ ভালো করেছিল সুয়েশ শর্মা। আর কোনো ম্যাচে সুয়েশ শর্মাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হয়নি, আগের ম্যাচে খেলানো হয়েছিল, আগের ম্যাচে সেভাবে পারফরমেন্স করতে পারেনি। মানে আরসিবির বিপক্ষে খেলানো হয়েছিল, আরসিবির বিপক্ষে যেহেতু আগের বছর ভালো করেছিল সেই জন্য ভেবেছিল যে সে ভালো খেলতে পারবে, এই জন্য গৌতম গম্ভীর তাকে খেলিয়েছিল, কিন্তু সে ভালো খেলতে পারেনি। আজকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে হয় চেতন সাকারিয়াকে খেলাবে, তা না হলে বৈভব অরোরাকেই খেলাবে। বৈভব অরোরাকে খেলানোর চান্সটা বেশি, তবে আবার চেতনকেও খেলাতে পারে, তার কারণ মিচেল স্টার্ককে নাকি বাদ দেওয়া হবে। মিচেল স্টার্ক হালকা নাকি আঙ্গুলে চোট রয়েছে, সেই জন্য সে গত দুদিন ধরে প্র্যাকটিসে বল করছে না, তার পরিবর্তে দুষ্মন্ত চামিরা কিন্তু বল করছে। এবার দুষ্মন্ত চামিরা যদি টিমে আসে সেক্ষেত্রে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একজন বাহাতি পেসার কলকাতা খেলাতে চাইবে, সেক্ষেত্রে বৈভব অরোরার কিন্তু জায়গা হবে না, চেতন সাকারিয়া কিন্তু খেলানো হবে। এবার সাকারিয়া দেখা যাক কেমন করে, তবে দুষ্মন্ত চামিরা হতাশ করবেন আশা করছি। মানে মিচেল স্টার্ক যতটা মার খেয়েছে, মার খাবে, চামিরা যে মার খাবে না সেটা বলছি না, চামিরা ভালো মার কম খাবে, একটু মারটা কম খাবে, মানে যেখানে 50-55 রান দিয়ে একাই ম্যাচটা হারানোর চেষ্টা করছে মিচেল স্টার্ক, সেইখানে দিয়ে অনেক ভালো বল করবে দুষ্মন্ত চামিরা অন্তত মোটামুটি বল করবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং দেখা যাক সেটা কি করতে পারে, সে ব্যাটিংটা করতে পারে না বোলিংটা ভালো করে দেবে, এবং প্রথম দিকে কিন্তু উইকেট নিতে পারে, মানে পাওয়ার প্লেতে কিন্তু খুব সুন্দর বোলিং করতে পারে সে, মানে দারুণ বোলিং করতে পারে। এই জন্য এইটাই হয়তো চেঞ্জ হতে চলেছে। আর নীতিশ রানা আজকের মধ্যে ফিট হতে পারেনি, নীতিশ রানার যে খবর পাওয়া যাচ্ছে আজকে 26 তারিখ, 29 তারিখের আগে তার খেলার সম্ভাবনা নেই। 29 তারিখে বোধহয় কলকাতার ম্যাচ রয়েছে, ওই দিন খেলতে পারে, বা মে মাসে যে ম্যাচ থাকবে সেখান থেকে খেলবে, মানে লাস্ট 2-3টে ম্যাচ হয়তো খেলতে পারবে নীতিশ রানা। অনেকগুলো ম্যাচই খেলতে পারলো না, এবার তার গুরুতর হয়তো আঙ্গুলে চোট রয়েছে, এই জন্য খেলতে পারছে না। সে এক হাত দিয়ে ব্যাটিংয়ে প্র্যাকটিস করছে, এখান থেকে বোঝা যায় তার কীরকম গুরুতর চোট রয়েছে। এবার আইপিএলে সে যদি খেলতে পারতো তাহলে ভেঙ্কটেশ্বর বাদ যেতই, এখন ভেঙ্কটেশ্বরকে বাদ দেওয়া হবে না, কিছু করার নেই। আর দুষ্মন্ত চামিরা, দেখা যাক দুষ্মন্ত চামিরা ডেথ বোলিংটা নিয়ে আমি একটু টেনশনে আছি, সে কেমন করে, তবে আশা করছি মিচেল স্টার্কের মতো করবে না, তবে দুষ্মন্ত চামিরাকে ডেথ বোলিংটা দেওয়া উচিত, তার সাথে হর্ষিত রানা, ওই চেতন সাকারিয়া বা বৈভব অরোরা এরা ডেথ বোলিংয়ে না করানোই ভালো এদের। হর্ষিত রানাকে দিলে মার খেলেও সে উইকেট নেওয়ার ক্ষমতাটা রাখে, আর একটু সেলিব্রেশন, একটু আগ্রাসী, এরকম বোলার আমি দেখিনি ইয়ং পেসারদের মধ্যে, একটু বেশি আগ্রাসী টাইপের, যেমন সিরাজ ছিল, সিরাজ এখনও থাকে, ও বেশি একটু সেলিব্রেশন করে। হর্ষিত রানাও প্রচণ্ড অ্যাটিটিউড করে বেশিরভাগ, মানে একদিকে ভালো একদিকে খারাপ, অতটা করা উচিত না অ্যাটিটিউড। হ্যাঁ, কখন অ্যাটিটিউড দেখাবে বা সেলিব্রেশন করবে, হয়তো একটা প্লেয়ার দারুণ পুরো ম্যাচটা একাই বের করে দিচ্ছিল, তার উইকেট নেবে, তখন সেলিব্রেশন করবে, সেটা মানা যায়। কিন্তু এমন একটা প্লেয়ারের সেলিব্রেশন করবে যে খেলতেই পারলো না, তার সেলিব্রেশন করে দিল, বা সেরকম অতটা ভালো কোয়ালিটির বোলার না, তার সেলিব্রেশন মানা যায় না। ওই যে মায়াঙ্ক আগরওয়ালের ফ্লাইং কিস, ওইগুলো না দিলেও হয়। বা সে তো মায়াঙ্ক আগরওয়াল, হ্যাঁ তাকে মেরেছিল সেই জন্য হয়তো সে ওই ফ্লাইং কিস দিতে পারে, সেটাও হতে পারে। ফ্লাইং কিস এর আগেও কোন প্লেয়ার যেন দিয়েছিল, অনেকে একটু বেশি আগ্রাসী মনোভাবে আর কি সেলিব্রেশন করে। এই জন্য ফেয়ার প্লে অ্যাওয়ার্ডে 1 নম্বরে রয়েছে হায়দ্রাবাদ, 8 মনে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, 10 রয়েছে আরসিবি, আর 9 মনে রয়েছে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই 4 বা 5 রয়েছে। কলকাতা কখনোই ফেয়ার প্লে অ্যাওয়ার্ডে 1, 2, 3-এর মধ্যে আমি দেখিনি, কোনোদিন জিততেও পারিনি ফেয়ার প্লে অ্যাওয়ার্ড, কোনো কাজে লাগে না ফেয়ার প্লে অ্যাওয়ার্ড, কিন্তু মুম্বাই চেন্নাই এরা আবার জিতেছে, কিন্তু এরা জিতেছে, হায়দ্রাবাদ জিতেছে, তারপর আর কি আরসিবিও জিততে পারেনি কখনো, আরসিবি ট্রফিও জিততে পারেনি, ফেয়ার প্লে অ্যাওয়ার্ডও জিততে পারেনি, কলকাতাও জিততে পারেনি কখনো। তা এগুলো আর কি কলকাতার আপডেট পাওয়া যাচ্ছে, এই জন্য এই ভিডিওতে একবারে জানিয়ে দিলাম। আর এইবারের আইপিএল আমরা দেখেছি যে সেইভাবে কিন্তু কোনো পিচে কিন্তু বোলিং উইকেট হয়নি, মানে সব সময় ব্যাটিং উইকেটই হয়েছে, বোলাররা সেরকমভাবে সুযোগ সুবিধা কিন্তু পায়নি। অনেকের জন্য বোলার বলছে যে ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা বাজে, ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা আসার জন্য বোলাররা ভালো বল করতে পারছে না, এমনটাই কিন্তু বলছে, এবং যার কারণে কিন্তু আমাদের বল করা ভালো সম্ভব হচ্ছে না। আর এই যে কেকেআরের পিচটা অন্যবার স্পিন সহায়ক পিচ হয়, এবার স্পিন সহায়ক পিচ হচ্ছে না, যে পিচ কিউরেটার সে চাচ্ছে গুড উইকেট, মানে ব্যাটিং সহায়ক উইকেট, এই জন্য ব্যাটিং সহায়ক উইকেটে চেস যে করবে সেই জিতবে, তবে 2-1 সময় চেস করতে গিয়ে ওই যে আরসিবির মতো ম্যাচ হতেও পারে, 1-2 রানে হার, তবে ওইটা খুবই খারাপ লাগে, মানে একদম তীরে এসে তড়িয়ে দেবো, ওর থেকে আগে ব্যাটিং করে নেওয়া ভালো। আগে ব্যাটিংটা করলে কী হয়, যদি বড় স্কোর করে নেয় না, চাপ হয় না, মানে হাত খুলে প্রথমে ব্যাটিংটা করা যায়, ভালো হয় আর কি। আর মানে আর পরে ব্যাটিংটা করলে একটা রান রেটের চাপ থাকে, তো ওটা অনেকে সামাল দিতে পারে না, অনেকে চাপে পড়ে যায়, এটাই হলো মূল সমস্যা। ওই জন্য অনেকে চেস করতে চায় না, ওই জন্য অনেকে প্রথমে ব্যাটটা করতে যায়, প্রথমে ব্যাট করলে
ওইটাই সুবিধা, মানে রিল্যাক্স নিয়ে ব্যাটটা করা যায়। অনেকে আবার অনেক দল চেস করতে পছন্দ করে। গুজরাট যেমন চেসটা করতো, চেস তখন করা যায় যখন টিমটা ভালো থাকে, শক্তিশালী থাকে, ব্যাটিং উইকেট থাকে, মানে ব্যাটিং উইকেট না, মানে সবকটা সেরা সেরা ব্যাটার থাকে, শক্তিশালী ব্যাটার থাকে। আর ভালো যেখানে ব্যাটিং না থাকে তার প্রথমে ব্যাট করাই ভালো। এই যে টিম গুজরাটের ব্যাটিং ভালো ছিল, এই জন্য তারা কিন্তু চেস করতে সফল হয়েছে। এবার চেস করতে গিয়ে কিন্তু হেরেছে, তার কারণ এইবার অতটা টিমটা ভালো না, এই জন্য কিন্তু হেরেছে। তাই জন্য টিম ভালো থাকলে বা ব্যাটিং ভালো থাকলে তবেই চেস করা ভালো সম্ভব, তা না হলে করা যায় না। হার্দিক পান্ডার বিকল্প পেয়ে গেল ভারতীয় ক্রিকেট দল। অনেকেই বলবে যে শিবম দুবে হার্দিক পান্ডার ব্যাকআপ, কিন্তু এবারের আইপিএলে কিন্তু শিবম দুবে বল করেনি। এইবারের আইপিএলে কেন, এর আগেও বল করেনি, অনেক আগে বোধহয় বল করেছিল, যখন আরসিবির হয়ে খেলেছিল তখন কিন্তু বল করেছিল, তাছাড়া কিন্তু বল করেনি। তার কারণ কি, বল করবে কি করে, তাকে দিয়ে যদি বলই না করায় বল করবে কি করে, সে সেইভাবে বলটা করে উঠতে পারে না শিবম দুবে। তবে ব্যাটিংয়ে অসাধারণ করেছে এবারের আইপিএলে। তবে শিবম দুবে নয়, যার কথা বলবো সেটা হলো নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডি কিন্তু খেলেছে, নীতিশ কুমার রেড্ডি খেলেছে হায়দ্রাবাদের হয়ে কিন্তু খেলেছে, দারুণ পারফরমেন্স করেছে, দুটো তিনটে ম্যাচে ভালো খেলেছে, অলরাউন্ডার হিসেবেও ভালো মোটামুটি পারফরমেন্স করেছে, দু একটা উইকেট নিয়েছে, এই জন্য তাকে হয়তো তৈরি করা হতে পারে, এবং সেটাই আর কি শোনা যাচ্ছে। আর এই যে টি-20 বিশ্বকাপের পরেই জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা সফরে যাবে ভারত, সেই সাদা বলে সিরিজে খেলবে তারা, মানে ওই দুই সিরিজে তরুণদের সুযোগ দেওয়া হতে পারে। আর বোর্ডের নজরে রয়েছে হায়দ্রাবাদের ক্রিকেটার নীতিশ কুমার রেড্ডি। বোর্ডের সূত্রের দাবি, নীতিশ পেস বোলিং অলরাউন্ডার। গতবারের ইমাজিং দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও দেখা গিয়েছে তাকে, ওকে নজর রাখা হচ্ছে। আর অভিষেক শর্মা, রিয়ান পরাগ, মায়াঙ্ক যাদবরা, এদেরকে ওই সামনে যে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ রয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপের পরে, সেখানে হয়তো তাদেরকে খেলানো হবে। এবং হর্ষিত রানা, এরা সবাই ভালো খেলছে। নির্বাচন কমিটি ব্যাপারটা একটা স্বচ্ছতা রাখতে চায়, আগে ওদের দ্বিপাক্ষিক সিরিজে খেলানো হবে, তারপরে টি-20 বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় নেওয়া হবে। হুট করে বিশ্বকাপে না নেওয়াই উচিত। আর অনেকে বলছে পিচটা স্লো হবে, অনেকে বলছে ঠিকই, কিন্তু পিচটা স্লো হলেও আমি মনে করি যে কোনো পিচে কিন্তু ভালো ব্যাটিং করাও যাবে। হ্যাঁ, কিছু পিচ হয়তো স্লো হবে, সব পিচ ওরকম স্লো পিচ করবে না, তার কারণ টি-20 ওয়ার্ল্ড কাপে মানুষ তো খেলা তো দেখতে আসবে। এবার ওরকম যদি ধীমানো খেলা হয় তখন কিন্তু খেলা দেখে পোষাবে না, এর জন্য হয়তো পুরোপুরি ব্যাটিং উইকেট করবে না, তবে যারা ভালো ব্যাটার তারা হয়তো ভালো ব্যাটিং করতে পারবে, সেরকম হয়তো থাকবে। আর একটা জিনিস বলে রাখি, পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না ভারত, এটাই শোনা যাচ্ছে, মানে কোনোভাবেই যাবে না। দরকার হলে হাইব্রিড মডেলে হোক, বা দরকার হলে খেলতে যাবে না ভারত, বা পাকিস্তানে না হোক, কিন্তু পাকিস্তানে কিছুতেই আর কি খেলতে যাবে না চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটাই আর কি শোনা যাচ্ছে। নীতিশ কুমার রেড্ডির আমি একটু পারফরমেন্সের কথা বলি। নীতিশ কুমার রেড্ডি 17টা ফার্স্ট ক্লাস ম্যাচে 566 রান করেছে, 21 হলো অ্যাভারেজ, 54.7 স্ট্রাইক রেট। বল হাতে 6টা ম্যাচে 3টে উইকেট নিয়েছে, আইপিএলে 6টা ম্যাচে 3টে উইকেট নিয়েছে, 10.22 ইকোনমি। প্রথমে একটু খারাপ বোলিং পরিসংখ্যান, আর ফার্স্ট ক্লাস ক্রিকেটে 17টা ম্যাচে 52টা কিন্তু উইকেট নিয়েছে। আর লিস্টের কেরিয়ারে 22টা ম্যাচে 403 রান করেছে, 36.6 অ্যাভারেজ, 95.3 হলো স্ট্রাইক রেট, আর বল হাতে 22টা ম্যাচে 14টা উইকেট নিয়েছে। আর টি-20 ক্রিকেটে 11টা ম্যাচে 207 রান করেছে, 34.5 হলো অ্যাভারেজ, 123.2 হলো স্ট্রাইক রেট। আর 11টা ম্যাচে 3টে উইকেট নিয়েছে, 10.84 হলো ইকোনমি, মানে একটু মার খেয়ে গেছে। তবে হার্দিক পান্ডা যখন প্রথমে ছিল, হার্দিক পান্ডারও রেকর্ড ভালো ছিল না, ভালো খেলতে পারতো না সেও, কিন্তু তারপর যখন সে ভালো প্লেয়ার হতে পেরেছে, আমার যতদূর মনে হয় যদি এই যে নীতিশ কুমার রেড্ডিকে নেওয়া হয়, আমার মনে হয় ভালোই হবে। মানে দেখা হয় যে কেন হার্দিক পান্ডা বেশিরভাগ সময় চোট পেয়ে যায়, খেলতে পারে না। এবার সে চোট পেয়ে গেলে তার পরিবর্তে কে খেলবে কোনো ঠিক নেই, সেটাই হয়ে যায় সমস্যা। এবার তার জন্য অনেক সময় বিশ্বকাপ হেরে গেছে, মানে সে তার পারফরমেন্সের জন্য, সে এমন খারাপ পারফরমেন্স করেছে তাও তাকে খেলাতে হতো, তার কারণ সে ছাড়া আর কোনো অলরাউন্ডার নেই। এবার যাতে সেটা না হয়, যেখানে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের 2-3টে করে পেস বোলিং অলরাউন্ডার, সেখানে ভারতের মোটে একটা। এটা কেন হয়, তারা প্লেয়ার তুলে আনে না, মানে পেস বোলিং অলরাউন্ডার যে তুলে আনতে হয় না, পেস বোলিং অলরাউন্ডার তারা তুলে আনে না, এটাই হলো তাদের মূল সমস্যা।
আর আর কে হতে পারে হার্দিক পান্ডার বিকল্প, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর আরেকজন হতে পারে, সেটা হলো ভেঙ্কটেশ আয়ার। ভেঙ্কটেশ আয়ার তো এখন বলও করে না, তাকেও যদি খেলানো যায়, ভেঙ্কটেশ আয়ারকেও যদি খেলাতো, তাহলে হয়তো ভেঙ্কটেশ আয়ারও একটা ভালো প্লেয়ার হতে পারতো, ভালো অলরাউন্ডার হতে পারতো, কিন্তু তাকে তো খেলাই না, সে ভালো প্লেয়ার হবে কী করে, এই জন্য হয়ে গেছে সমস্যা। তাই এই নীতিশ কুমার রেড্ডি এই প্লেয়ারটাকে আর কি হার্দিক পান্ডার অলরাউন্ডার হিসেবে পাওয়া গেছে। মানে নজরে রাখবে টিম ম্যানেজমেন্ট, তাকে হয়তো ওই যখন সিনিয়র প্লেয়াররা রেস্টে থাকবে তখন জুনিয়র প্লেয়ারদের খেলানো হবে। এখন এত প্লেয়ার হয়ে গিয়েছে, এখন কাকে ছেড়ে কাকে খেলানো হবে, এটাই হয়ে গেছে সমস্যা।